গল্প মাফিয়ার কন্যা। লেখায় মুহাম্মদ আজমাল মাহমুদ। ঘুম থেকে উঠেই যদি দেখি পাশে কোনো মেয়ে বসে বসে সিগারেট টানছে তাহলে কেমন লাগবে? খুবই ইন্টারেস্টিং লাগবে নাকি মন চাইবে কান ধরে ঠাট্টাই একটা চড়চাপড় মেরে বলতে হবে, বেয়াদব মেয়ে সিগারেট খাচ্ছ কেন? এই অসভ্যতামি কোত্থেকে শিখেছ? মা বাবা কি কিছু শেখায়নি? তখন হয়তো মেয়েটা চোখ মুছতে মুছতে বলতো, মা বাবা তো শিখাইছে কিন্তু আমিই শিখিনি। আমার ঘুম ভাঙল সকাল সকালে। যে দেখি পাশে একটা অপরিচিত মেয়ে বসে বসে সিগারেট টানছে। আমি ওর সিগারেট খাওয়া দেখতে লাগলাম কিভাবে সিগারেট খায়। আমি সিগারেট খাওয়া একদম পছন্দ করি না। যে সিগারেট খায় তাকে দেখলেই আমার রাগ হয়। কিন্তু আমার যে রাগ হওয়ার কথা ছিল সেই রাগটা এখন আর হচ্ছে না। ঠাট্টাইয়ে চড়ও মারতে ইচ্ছে করছে না, বরং তার সিগারেট খাওয়া দেখতে ইচ্ছে করছে। কত সুন্দর করে সিগারেটের ধোঁয়া নিয়ে নাক মুখ দিয়ে ছাড়ছে। এতে কি মেয়েটা আনন্দ পাচ্ছে? যারা সিগারেট খায় তাদের কি এটা করতে খুব ভালো লাগে? আমার কেমন যেন কৌতূহল হলো। আমি ওর সিগারেট খাওয়া দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা আমার দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কি রে এরকম করে কি দেখছিস? সিগারেট খাবি নাকি? মেয়েটার কথা শুনে রাগ হলো। একটা অচেনা মেয়ে আমাকে তুই করে বলছে, একদম ভালো লাগলো না। তবুও যেহেতু একজন সিগারেট খোর কথাটা বললো তেমন গায়ে লাগালাম না। সিগারেট খেয়ে মাতাল হয়েছে। মাতাল মানুষরা মন চায় বলতে পারে, এদের সাথে ঝগড়াঝাটি করে লাভ নেই, উল্টো নিজের উপর বিপদ ডেকে আনা। আমি চট করেই বলে ফেললাম, না, এসব পচা গান্দা জিনিস আমি খাই না। এসব খায় বাজে লোকেরা। মেয়েটা আমার কথা শুনে ভুরু কুঁচকে তাকালো। তারপর আবারও আমার দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কি বললি তুই? এসব বাজে লোকেরা খায়? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বাজে লোক? না মানে, বলছিলাম যে এসব খাওয়া একদম ঠিক নয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আর কি। একদম কথা ঘুরবি না। তুই এখন আমার জিম্মায় আছিস। বেশি কথা বলবি তো একদম গুলি করে খুলি উড়িয়ে দিব। মেয়েটা রাগান্বিত স্বরে কথাটা বলল। আমার ততক্ষণাৎ মনে পড়ল যে আমি আমার ঘরে নেই। কেউ আমাকে কোথাও আটকিয়ে রাখছে। কি সর্বনাশ, আমার এই সামান্য জিনিসটাই মাথায় আসল না। আমার স্মরণশক্তি কি দিনে দিনে লোপ পেতে যাচ্ছে নাকি? আমি মেয়েটির দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম এবং নরম সুরে বললাম, সিগারেট আপা, আমাকে তুলে এনেছেন কেন? আমি কি বড় ধরনের কোন অন্যায় করেছি? যদি বলতেন উপকার হতো। আমার কথায় মেয়েটা অগ্নিদৃষ্টিতে তাকালো এবং রাগে ক্ষোভে বলতে লাগলো, এই, তুই আবার কি বললি? আমারে সিগারেট আপা বললি কেন? তাহলে কি বলবো? আপনাকে তো আমি চিনি না, নামও জানি না যে নাম ধরে বলবো। আমার ঘুম ভেঙে দেখছি আপনি সিগারেট টানছেন, তাই আপনারে সিগারেট আপাই বললাম। এই যে দেখেন না, যে মাছ বিক্রি করে তাকে আমার দূর থেকে বলি, এই মাছ, এদিকে আসো। যে রিক্সা চালায় তাকে রিক্সা বললেই সে শুনে। সেই সূত্র অনুযায়ী যে সিগারেট খায় তাকে সিগারেট ভাই, বোন বলা যেতে পারে। এটাই সায়েন্স। কমার্সের সূত্রও এটাই বলে। আর আর্টসের সূত্র মনে হয় এসব না বললে ৩০২ ধারার আসামি বানিয়ে ১০ বছরের ফাঁসিও দিতে পারে। লে হালুয়া, চুপ একদম, বেশি কথা বলিস তুই। এর জন্য তোকে বড় ধরনের শাস্তি পেতে হবে। এই বলে মেয়েটা একটা সুইচ চাপলোর সাথে সাথে খট করে দরজা খোলার শব্দ হলো। দরজা দিয়ে একটা মেয়ে প্রবেশ করলো, সেও গুন্ডি টাইপের। কি একটা জ্যাকেট পরেছে বাব্বা, এই গরমে মেয়েরা এসব পোশাক পরে থাকে কি করে? আমার বুঝেই আসে না। মেয়েটা সিগারেট আপার সামনে এসে দাঁড়িয়ে বলল, জি ম্যাডাম, কি জন্য ডেকেছেন বলুন, আপনার হুকুমের অপেক্ষায় আছি। শোন নিমি, এই ছেলেটা আমারে সিগারেট আপা বলছে, এর শাস্তি কি হতে পারে? সিগারেট আপা, ম্যাডাম, আপনি যে হুকুম করবেন আমি সেটাই পালন করব। রিমি, ঠিক আছে, ওর শাস্তির বিষয়টা তোকে পরে জানাবো। এখন ওরে একটু চা কফি দে, বেচারা কাল থেকে কিছুই খায়নি। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি চা কফি এনে দিচ্ছি। ম্যাডাম, আপনার জন্য কি চা কফি নিয়ে আসবো? রিমি, আমার জন্য আনার দরকার নেই, আমি রুমে বসে খাবো। তুই বরং ওর জন্যই নিয়ে আয়। সিগারেট আপা, ওকে ম্যাম। এই শোন। জি ম্যাডাম। তোকে না কতবার বলছি আমারে ম্যাডাম ম্যাম এসব বলবি না, কানে শুনিস না নাকি?
সরি ম্যাডাম, এই ভুল আর কখনো হবে না। আবারও ম্যাডাম বলছিস? খুব রেগে বলল কথাটা। সরি আপা, আর এরকম হবে না, এবারের মতন ক্ষমা করুন। রিমি: ঠিক আছে যা, সর এখান থেকে, সিগারেট আপা। রিমি আমার জন্য চা কফি আনতে চলে গেল। আর সিগারেট আপা বসে বসে কি যেন ভাবছে, এখন সিগারেট টানছে না। যাক বাবা, এরা গুন্ডা হলেও মনটা ভালো। না থুকু, এরা গুন্ডা কেন হতে যাবে, এরা গুন্ডি। আচ্ছা, এদেরকে গুন্ডি না বলে যদি মাফিয়া বলি কেমন হয়? মাফিয়া নামটাও কিন্তু সুন্দর, এতে একটু ভাবসাব ভালোই হয়। তারা যেহেতু মেয়ে, সেহেতু মাফিয়া কন্যা বলা যেতে পারে। বা কি চমৎকার নাম, মাফিয়া কন্যা। নামটা যে শুনবে সেই মুগ্ধ হবে। ভয়ে আতঙ্কে গাটা শিরশির করে উঠবে। বাচ্চাদের মারা তাদেরকে এই বলে ভয় দিবে, এই দ্রুত খাতা না হলে কিন্তু মাফিয়া কন্যা চলে আসবে। বাচ্চারা এসব শুনে দ্রুত গপগপ করে খেয়ে নিবে। মায়েদেরও আর বিশাল ইতিহাস বলে বাচ্চাদের খাওয়াতে হবে না। 2012 সনের আগের বাচ্চাদের খাওয়াতে হলে মায়েদের অনেক ইতিহাস জানতে হতো। মায়েরা কত যে ইতিহাস বলে খাওয়াত। আর এখন 2021-এর বাচ্চাদের আর কষ্ট করে ইতিহাস বলে খাওয়াতে হয় না। ফোনের লকটা খুলে কার্টুন ছেড়ে দিলেই হয়, বাচ্চা মনোযোগ সহকারে খেতে লাগে। কোন জামানায় বসবাস করছি তাহলে ভাবা যায় এগুলো। আমি যখন এখান থেকে বের হব তখন কেউ জিজ্ঞেস করবে, আরে নাফিদ ভাই, এতদিন কই ছিলেন? তখন আমি বুক ফুলিয়ে বলবো, আর বলিস না, আমার একটা মাফিয়া কন্যা আটক করেছিল। যদি এটা বলি একটা গুন্ডি আটক করেছে তাহলে ইন্টারেস্টিং হবে না। তাই মাফিয়া কন্যাই বলতে হবে। এই তোর নাম কি? আমাকে বলছেন? নাফিজ? না, আমার বাপরে বলছি। সে কি রে, আপনার বাবার নামও মনে নেই? আল্লাহ, কোন জগতে বসবাস করি, সিগারেট আপায় নাকি নিজের বাপের নামও মনে নেই। একদম চুপ, বেশি কথা বলিস কেন এত? এখানে তো তুই আর আমি আছি, তাই না? তাহলে তোকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? এখন বল তোর নাম কি? আমার দাদার নাম খালিদ মুন্সি। আমার বাবার নাম মুর্শিহাবুদ্দিন। আর আমার নাম মুহাসাইদ নাফিজ। বা একবারে বাপ দাদা 14 গোষ্ঠীর নামে বলে দিলি। আমি তো শুধু তোর নামটাই জিজ্ঞেস করছি। না, 14 গোষ্ঠীর নাম এখনো বলা হয়নি, এখনো 13 গোষ্ঠীর নাম বাকি আছে। সবেমাত্র এক গোষ্ঠীর নাম বলছি। নাফিজ, আবারও বেশি কথা বলছিস তুই, তোকে কিন্তু খুন করে ফেলবো। একটু রেগে কথাটা বলল। এই কাজটা ভুলেও করবেন না। এখনো বিয়ে শাদী করিনি। বিয়ের আগেই যদি আমার বউ বিধবা হয়ে যায় তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে ভেবে দেখছেন? নাফিজ, চুপ, প্রচন্ড রেগে গেছে। খুব ভালো লাগছে, সিগারেট আপাকে লাগিয়ে দিছি। আম্মি বলছে কেউ নাম জিজ্ঞেস করলে বাপ দাদা সবার নাম বলতে, তাহলে এর মধ্যে কাউকে না কাউকে তো অবশ্যই চিনবে। তাই আর কি সবার নামই বলে দিলাম। খুব ভালো। সিগারেট আপা খুব ভালো বলে ক্ষান্ত রইলেন। কোন কথা বলছেন না। চুপচাপ বসে বসে কি যেন ভাবছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তার কপাল বেয়ে ঘাম ঝরছে। একটা কালো জ্যাকেট পরেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। মেয়েদেরকে এলোমেলো চুলে খুব সুন্দর লাগে, এক ধরনের উন্মাদের মতন লাগে। হালকা বাতাসে তার চুলগুলো উড়ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। যখন সিগারেট খাচ্ছিল বেশ ভালোই লাগছিল, যদিও জিনিসটা খাওয়া একদম ঠিক নয়, তারপরে তাকে বেশ মানাচ্ছিল। খট করে দরজা খোলার শব্দ হলো। রিমি কফি নিয়ে আসছে। আমার সামনে রেখে দাঁড়িয়েছিল। সিগারেট আপা হাতের ইশারা করলে সে চলে গেল। আমি চুপচাপ বসে আছি। আমার ভালো লাগছে না, তাই আমি সিগারেট আপাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সিগারেট আপা, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন জানতে পারি? আমার অপরাধটা কি সেটা তো বলেন। নাফিজ, আবার সিগারেট আপা বলছিস? রাবিশ যেন কোথাকার। চোখ দুটো লাল করে খুব রেগে কথাটা বলল। ধমকে একটু ভয় পেলাম বটে, কিন্তু তাকে বুঝতে না দিয়ে আমি বললাম, তাহলে কি বলবো? আমি তো আপনার নামই জানি না। ও আচ্ছা, আমার নাম শুনেনি এমন লোক তো এই শহরে খুব কমই আছে। আর তুই বলছিস আমার নামই জানিস না? কি যে বলেন না আপা, নিজের নামই কখনো কখনো মনে থাকে না, আরো তো আপনার নাম কি করে মনে রাখি বলেন? খুব উপকার হতো যদি আপনার নামটা বলতেন। ও আচ্ছা, আমার নাম সুলতানা আফরিন ইরা।
লোকে ইরাবতী বলে। সর্বনাশ, ইরাবতী আমাকে আটক করেছে অথচ আমি জানি না। এর নাম ইরা, সবাই ইরাবতী বললেই চিনে যায়। সবচেয়ে বড় মাফিয়া ছিল তার দাদা। কোন এক গোলাগুলিতে সে নিহত হন। এরপর থেকে ইরা ওর দাদার খুনের প্রতিশোধ নেয়ার জন্য মাফিয়ার পথ বেছে নেন। ওর বাবা এই কাজে জড়িত নেই, মনে হয় জড়িত থাকলে তার নামও জানা থাকতো। সবাই বলে মুখলেস কসাইয়ের নাতনি ইরা, সেও একটা গুন্ডি দাদার ঐতিহ্য ধরে রেখেছে। সবাই ইরাবতী বললেই এক নামে চিনে। আমি ইতিহাস জানি কিন্তু কখনো ইরাবতীকে দেখিনি। অথচ আজ আমি তার কাছেই আটক রয়েছি। কি সর্বনাশ! কিরে, এবার তাহলে চিনছিস? নাকি আরো পরিচয় দিতে হবে? ইরা? না, এবার একদম চিনেছি। আপনার নামে কত সুনাম যে শুনি প্রতিদিন, কখনো দেখার সুযোগ হয়নি। আজ আপনাকে দেখলাম। আর নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি মাফিয়া কন্যার হাতে অ্যারেস্ট। বেশি কথা বলবি না, চুপচাপ কফি খাইতে থাক, কারণ এরপর তোর কঠিন বিচার হবে। এইটুকু বলেই ইরা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আমি চুপচাপ বসে আছি। কফিটা খাওয়া শুরু করছি। বা, কফিটা তো দারুণ লাগছে। মনে হয় রিমি বানিয়েছে। রিমির হাতে জাদু আছে বলতে হবে। আমি কফিটা খেয়ে নিলাম। আর টেনশন করতে লাগলাম, এরা কেন আমাকে আটক করেছে, আমার অপরাধটা কি। খুব ভয় লাগছে। শুনছি ইরার দাদা নাকি মানুষের কান কেটে দিত। ইরাও কি এই কাজটা করে নাকি আল্লাহই ভালো জানে। ইরা যদি আমার কানটা কেটে দেয় তাহলে আমি যখন রাস্তা দিয়ে যাব তখন লোকে আমাকে দেখে কি বলবে? হয়তো এটাই বলবে যে এই তো কানটা নাফিস যাচ্ছে। দেখতে একদম জাপানি চিকার মতো লাগছে। হা হা হা। ইরা আমাকে একা রেখেই চলে গেল। একা একটা রুমে বন্দি রয়েছি। রুমটা বেশ এলোমেলো। একপাশে একটা চেয়ার, ছোট্ট একটা সুকেজ, আর মাঝে মাঝে কয়েকটা তেলাপোকার দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে। আমি চুপচাপ জেলখানার আসামির মতন বসে রইলাম। কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ হলো। রিমি এসে কফির কাপ নিয়ে গেল এবং রুমটা খোলা রেখে বের হলো। দরজা দিয়ে বাইরের আলো প্রবেশ করছে। জানালাটা খুলে দিলাম। দক্ষিণে হাওয়া আসছে। আমি জানালা দিয়ে বাইরের জগৎটা দেখলাম। কেমন যেন অচেনা লাগছে, কিছুই চিনি না। চারদিকে শুধু পানি আর পানি। পানিতে থই থই করছে। মাফিয়াদের আস্তানা মনে হয় এরকম নির্জন জায়গায় হয়ে থাকে, যেখানে কেউ আসবে না। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে কে যেন পিছন থেকে বলল, কি রে, ওভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? পালানোর চেষ্টা করছিস নাকি? আমি কথা শুনেই বুঝতে পারলাম এটা সিগারেট ডাপা, না থুকু ইরাবতী। তাই একটু চমকালাম। কেমন যেন ভয় ভয় লাগছে, যদি কান কেটে দেয় তাহলে তো লোকে কান্দাটা নাফিস বলবে। আমি একটু ভয় ভয় নিয়ে পিছনে ফিরলাম এবং মুখে হাসি না আসা সত্ত্বেও সামান্য হাসার চেষ্টা করে বললাম, কি যে বলেন না আপা, আমি পালানোর জন্য এখানে আসি নাকি? আমি তো আপনাদের এখানে বেড়াতে আসি। নাফিজ? বেড়াতে আসিস মানে? ইরা, এই যে আপনি আমাকে তুলে আনছেন, আমি তো আপনাদের মেহমান, তাই না? তাই বললাম বেড়াতে আসি। ও, তোর বেড়ানো ছুটাচ্ছি, দাঁড়া। আপা, আমি তো দাঁড়িয়ে আছি, বসে তো নেই যে উঠে দাঁড়াবো। চুপ, বেশি কথা বলিস তুই। তোর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে, বুঝলি? আপা, কখন আমার শাস্তিটা দিবেন? দিব দিব, সময় হোক, সময় হলেই বুঝবি। সেটা না হয় বুঝলাম, তবে শাস্তির আগে আমার ছোট্ট একটা অনুরোধ কি রাখবেন? তোর কোন অনুরোধ রাখা হবে না, নয় করে না, বুঝলি? ইরা, ফাঁসির আসামিরও তো মৃত্যুর আগে একটা ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়, আমারে কি দিবেন না? নাফিজ, তুই কি ইচ্ছার কথা বলছিস নাকি? তুই তো বললি অনুরোধ রাখার কথা। সে যাই হোক, ঘুরে ফিরে কথা তো একটাই। এই যে ফাঁসির আসামি যে ইচ্ছাটার কথা বলবে সেটা যে পালন করবে, তার কাছেও তো একটা অনুরোধ করা হলো, তাই না? যে লাও সেই করুক। নাফিজ, ঠিক আছে, বল তোর কি ইচ্ছা। তবে একটা ইচ্ছার বেশি কিন্তু বলতে পারবি না। ঠিক আছে, আমার একটা অনুরোধ হলো, আপনি আমার কানটা কাটবেন না। এখনো বিয়ে শাদী কিছুই করিনি। বিয়ের আগেই যদি কান কেটে নেন
তাহলে তো আমার বউরে লোকে খেপাবে, কান্নাটা নাফিজের বউ বলে লোকজনে বেশি খেপাবে না, আমার বউর বান্ধবীরাই বেশি বলবে। মেয়েদের বান্ধবীরা এক একটা গুন্ডি টাইপের, কিছু হলেই খেপাবে। তাই বলছিলেন যে বউর বান্ধবীদের এই নির্যাতনের শিকার থেকে বাঁচার জন্য হলেও কানটা কাটবে না। নাফিজ। আমার কথা শুনে ইরার চোখ বড় বড় হয়ে গেল। মুখে কেমন যেন একচিলতে হাসি ফুটে উঠছে, রাগ করার চেষ্টা করেও পারল না। ফিক করে হেসে দিয়ে বলল, হা হা হা, তোরে কে বলছে যে তোর কান্নাটা হবে? হা হা হা, হা হা হা। কি ব্যাপার, এরকম করে হাসার কি হলো বুঝলাম না। একদল লোকই আছে শুধু হাসবে, দুঃখের কথা বললেও হাসবে, হাসির কথা বললে তো হেসে উল্টে ফেলবে। আমি যখন ফেসবুকে পোস্ট করি তখনও একই অবস্থা, কষ্ট, দুঃখ, লাভ, ভালোবাসা, যে বিষয়ে পোস্ট করব সেখানেই হাহারি দিবে। এই কাজ বেশি করে আমার গুরু উসমান। তার কাজে হাহারি দেওয়া। সিগারেট আপাকে বলা দরকার তার কানটা কেটে দিতে। তার বউ হবে না, কেননা সে হাহারি দেন। আমি ইরাকে বললাম, কি হলো আপা, এরকম করে হাসছেন কেন? জেনে ধরলো নাকি আপনারে? তোর কথা শুনে হাসলাম, আর অনেকদিন পরে হাসলাম বুঝলি। বেশি হাসলে কিন্তু বিয়ে হবে না। এই রে কি বলে ফেললাম। এবার আর রক্ষা নেই, নিশ্চয় ভোতার কাছে দিয়ে কান কেটে দিবে। কি বললি? ইরা। কই, কিছু না তো। যা বলছিস শুনছি, কিছু বললাম না। ইরা। থ্যাংক ইউ। এরকম ভদ্র হলে তো খুব সুন্দর লাগে আপনাকে। আর যখন লাগেন না, তখন যে কেমন লাগে, কিরণমালার ওই রাক্ষসী রানী কটকটির মতন লাগে। নাফিজ। চুপ, বেশি কথা বলিস তুই। আচ্ছা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, মাঝে মাঝে একটু বসে কোথাও পালাবি না, পালালে তোর কান কেটে দিব। কান কাটার কথা শুনলেই আমার বুকটা চাট করে উঠে। আহারে, আমার বউটার কি হবে? আমি ইরাকে বললাম, এরকম ভয় দেখাবেন না। বাচ্চাদের এসব বলে ভয় দেখাতে নেই। আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো, বেড়াতে আসি, মন ভরে বেরাবো। বিয়ের আগে ছেড়ে দিলেই হবে। বেশি কথা বলবি না, এখানে থাক। ইরা। এইটুকু বলে এরা চলে গেল। একটা জিনিস বুঝি না, মেয়েটার হয়েছেটা কি? কথা বললেই বলে বেশি কথা বলবি না। এসব কি তাহলেই? আমি কিছুক্ষণ রুমের ভিতর পায়চারি করতে লাগলাম। সময় কত জানা নেই, মনে হয় সকাল 10-11টা বাজে। রুমে কেউ নেই, নাস্তা পানি নিয়েও আসছে না। খুব রাগ হচ্ছে, আমার ক্ষুধা পেলে মাথা ঠিক থাকে না। আমি রুম থেকে বের হয়ে জোর গলায় বলতে লাগলাম, এই রিমি, রিমি, কই রে তুমি? আমার কথা শুনে ইরা আর রিমি পাশের রুম থেকে বের হয়ে আসলো। আমার কথা শুনে হয়তো তারা একটু অবাক হলো। হুট করে রিমিরে তুমি করে বলছি তাই। রিমি উঁচু গলায় বলল, ওই কি হয়েছে, এরকম চেঁচাচ্ছিস কেন? চুপ শাকচুন্নি, আমারে তুই করে বলিস কেন? সম্মান দিতে জানিস না? এসব বেয়াদবি শিখেছিস কোত্থেকে? তোর তো সাহস কমও না, আমারে শাকচুন্নি বলছিস? রিমি, সাহসে দেখছিস কি? শাকচুন্নি, পাতাচুন্নি, কদুচুন্নি, আলুচুন্নি, তেলাপোকাচুন্নি, ইঁদুরচুন্নি, সব বলবো তাতে তোর কি? নাফিজ। স্টপ, কি হয়েছে তোর, এরকম চেঁচাচ্ছিস কেন? ইরা থামিয়ে কথাটা বলল, বেলা বাজে কয়টা দেখেছেন? মেহমানরে এরকম ভাবে ক্ষুধার যন্ত্রণা দেয় ঠিক না। নাফিজ। এই রিমি, তুই ওরে নাস্তা দিসনি? আপা, কই নাস্তা তো দিলাম, ওই যে কফি দিলাম না। রিমি। ঠিকই তো, নাস্তা তো তোরে দিয়েছে, এখন আবার কিসে নাস্তা? ইরা। সকালবেলা এক গামলা পান্তা ভাত আর কাঁচামরিচ না খেলে তো আমার পেটই ভরে না। আর সেখানে আপনি বলছেন এক কাপ কফি খেয়ে এক দুপুর পার করে দিতে? অসম্ভব। আমি আজ মামাকে ফোন দিব আমাকে যেন নিয়ে যায়। উফ, কি খাবারের কষ্ট দিচ্ছেন আপনারা। নাফিজ। আমার কথা শুনে ইরা আর রিমি এগিয়ে আসলো। আমার সামনে এসে এরা বলল, কে রে তোর মামা, যে কি না তোরে এখান থেকে নিতে আসবে? ইরা। আমার মামার নাম আজিজ, সেনাবাহিনীর চাকরি করে। হুদাই একটু ভয় দেখানোর চেষ্টা। ওহ, আচ্ছা, আমতা আমতা করে বলল।
আমার কথা শুনে ওদের দুজনেরই মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি যেন ভাবছে। যাক বাবা, সেনাবাহিনীর কথা শুনে তো একটু ঘাবড়ে দিতে পারছি। আমার মামা সেনাবাহিনী দূরের কথা, আমার চৌদ্দ গোষ্ঠীতে কেউ পুলিশ, রেব, সেনাবাহিনীতে চাকরি করে না। ফাপড়ে কাজ হলে তো ভালোই। আমি ওদের চুপ থাকা দেখে বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? ওই পাতাচুন্নি আমার জন্য খাবার নিয়ে আয়, আর ইরা আপার জন্য নিয়ে আয়, একসাথেই খাবো। ইরা। আমার কথা শুনে ইরা নাক মুখ ফুলিয়েছে, সাপের মতন ফুসফুস করছে, রেগেমেগে বলল, আমার জন্য খাবার আনতে হবে না, ওরে খাবার এনে দে, পেট ভরে খাক, একটু পরেই তো ওরে কঠিন শাস্তি দিব, আগে খেয়ে নিক আর খেয়ে খাওয়া। ইরা। ভুরসাই আবারও রাগ করলেন, এই আপনারা বললাম না যে আপনি রাগ করলে একদম কটকের মতন লাগে। হাসি খুশি থাকবেন, মেহমান সাথে নিয়ে খাবার খাওয়া সুন্নত। আমার এত হাসার দরকার নেই। রিমি যার খাবার নিয়ে আয়োর জন্য। ইরা। ওকে ম্যাম। না থুকু আপা, রিমি। রিমি খাবার আনতে চলে গেল। আমি রুমে ঢুকে পরিত্রিকা বসলাম। কিছুক্ষণ পর খাবার আসলো, ভুনা খিচুড়ি, সাথে কয়েক প্রকার ভর্তা, এবং দুটো ডিম ভাজা, আরো কি কি যেন চিনি না। সেনাবাহিনীর ভাগ্নে বলে কথা। আমি হাত ধুয়ে খেতে বসলাম। আহা কত সুন্দর ঘ্রাণ। ইস, রান্নাটা কে করছে রে? হাবু ভাইয়ের মতন আমারও তাকে বলা দরকার। তোমার রান্নার হাতটা একটু দেখবো। আচ্ছা, এরা যদি রান্না করতো তাহলে কেমন হতো? নিশ্চয় দেখা যেত খিচুড়িতে হলুদের বদলে গুঁড়ো মরিচ দিচ্ছে বেশি করে, লবণ একটু দিচ্ছে কটা হয়ে যাবে ভেবে, অথচ খাবার সময় দেখা যাবে কোন লবণই হয়নি। আর কি হতে পারে? সে হয়তো তেল পানির মতন করে দিবে, মনে করবে রান্নায় বেশি করে তেল দিতে হয় তাই ভেবে দিবে, পরে দেখবে সর্বনাশে কি করলাম, তারপর আবার চিন্তা করবে থাক এটা তো খিচুড়ি, খিচুড়ির কাজই হচ্ছে উলটপালট করা, সমস্যা নেই। তারপর রান্না করে নিয়ে আসতো, আমি খেয়েই অজ্ঞান হয়ে যেতাম। কিরে, খিচুড়ি কেমন হয়েছে? আমি যে ভাবনার জগতে ঢুকে গেছিলাম তা মনে নেই। ইরার কথায় হুঁশ হলো। আমি হকচকিয়ে বললাম, কিছু বলছেন? না, মন দিয়ে খেতে থাক। ওকে, আমি মন দিয়ে খাওয়া শুরু করলাম। 5 লুকমা খাওয়ার পরেই বাইরে থেকে রিমির চিৎকার শোনা গেল। রিমির চিৎকার শুনে আমি খাওয়া বন্ধ করে উঠে দাঁড়ালাম। ইরা ওর প্যান্টের পকেট থেকে পিস্তলটা বের করলো। আমি সামনে ছিলাম। আমাকে পিছনে ধাক্কা দিয়ে ইরা আস্তে আস্তে করে দরজাটা খুললো। ডানে বামে তাকিয়ে আস্তে আস্তে করে পা টিপে টিপে সামনে এগুতে লাগলো। আমিও ওর পিছনে পিছনে যাচ্ছি। ইরা পিছনে ফিরে আমার দিকে আঙ্গুলের ইশারা করে বলল, চুপ থাক, চুপ ইশারে এগুতে হবে, সামনে বিপদ। আমিও ওর ইশারা অনুযায়ী চলতে লাগলাম। রিমির রুম থেকে কয়েকজন পুরুষ এবং মহিলার কথা শোনা যাচ্ছে। ইরা দরজায় কান পেতে শুনতে লাগলো কি কথা হচ্ছে। একজনে বলল, কি রে, কই তোদের ইরাবতী? ডাক দেখি আমার হাত থেকে রেহাই পায় কিনা। আমি ওরে এমন শায়েস্তা করবো না যে ওর বাপ দাদার নামও ভুলে যাবে। আরেকজন নিমির চুল ধরে টানাটানি করছে সম্ভবত, আর বলছে, দায়িত্ব তোর ইরাবতী রে। ইরা দরজায় জোরে একটা লাথি মারল। ওপাশ থেকে গুলি ছোড়ার শব্দ হতে লাগলো। আমি কখনো এরকম গোলাগুলি দেখিনি। গুলির শব্দ শুনে বুকর ধপধপ করতে লাগলো। কানটা বুঝিয়ে রাখার চেষ্টা করলাম। কাজ হচ্ছে না। শব্দ কানের ছিদ্র বের করে চলে যাচ্ছে। ইরাকে দেখে আমি বেশ অবাক হচ্ছি। কত সুন্দর করে গুলি ছুড়ছে, অথচ কারো কোন গুলি লাগছে না। ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইরা এর পাশ থেকে গুলি করছে, আর ওরা দরজার ওপাশ থেকে গুলি ছুড়ছে। আমি একটু দূরে সরে গেলাম, রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালাম, যেন গুলি টুলি আসলে এক লাফে রুমে চলে যেতে পারি। কিছুক্ষণ গুলি ছোড়াছুড়ি করে সবাই চুপ রইলেন, কারো কোন গুলির শব্দ আসছে না। ইরাকে দেখলাম পিস্তল হাতে নিয়ে রুমে ঢুকলো, এবং একটা গুলির শব্দ হলো। ইরা রুমে ঢুকার সাথে সাথে রুম থেকে কজন লোক বের হয়ে একটা নৌকা নিয়ে ছুটে পালালো। আমি তাদের যাওয়া দেখতে লাগলাম। কাউরে চিনি না, সবাই মুখোশ পরা। মনে হচ্ছে ইরাকে দেখে ভয় পেয়েছে, তাই দৌড়ে পালালো। ইরা কি চিজরে বাবা, বড় বড় মাফিয়ারা তাকে ভয় পায়। ইরাকে জিজ্ঞেস করা দরকার, ওরা কারা? নিশ্চয় ওরাও একদল মাফিয়া। কেউ কারো ভালো দেখতে পারে না, সবার পিছনেই শত্রু লেগে থাকবেই। আমি ওদিকে এগিয়ে গেলাম। দরজাটা একদম ঝাঁঝরা বানিয়ে ফেলছে।
কোন অস্তিত্বই রেখেনি সালার মাফিয়ার যাত্রে। যতগুলি সব এই দরজায় লেগেছে। আমি রুমে প্রবেশ করেই দেখলাম রিমি একটা চেয়ারে বসে আছে। ওর হাত পা বাঁধা, মুখে একটা কাপড় দিয়ে বেঁধে রাখছে, আর ও ছুটাছুটি করছে, কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। মুখ বন্ধ। পাশে নজর পড়তেই চোখ উপড়ে ওঠার মতন অবস্থা। ইরা আহত হয়ে পড়ে আছে। ওর পেট থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে গুলি লেগেছে। আমি প্রথমে রিমির বাঁধন খুলে দিলাম। রিমি ছুটে এসে ইরার পেট চেপে ধরলো। প্রচন্ড রক্ত ঝরছে। ইরা অজ্ঞান হয়ে পড়ে আছে। বুঝতেই পারছি শয়তানগুলো রিমিকে প্রচন্ড টর্চার করেছে, তাই গালে থাপ্পড়, কাটারও দাগ রয়েছে। আমি ইরার পাশে গিয়ে বসলাম। রক্ত দেখলে আমার সহ্য হয় না। তবুও আজ সহ্য করতে হবে, তাই নিজের ফুটবল মনকে শক্ত করার চেষ্টা করলাম। রিমিকে বললাম, গুলি লাগলো কখন? রিমি কিছু বলছে না, কান্না করছে, আর একটা কাপড়ের টুকরা এনে চেপে ধরছে। রক্ত কমছে না। আমি কি করব বুঝতেছি না। এমন একটা জায়গায় আছি, পথের কিছু চিনিও না। রিমিকে জিজ্ঞেস করলে কোন কথা বলছে না। আমি বুঝতে পারছি রিমি হয়তো রাগ করেছে, তাই তাকে সরি বলাটা দরকার। সরি রিমি, আমি তোমাকে তখন একটু বেশি কথায় বলে ফেলেছি, রাগ করো না বোন। এই বিপদের সময় এখন ইরাকে সুস্থ করতে হবে। যথাসম্ভব দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে রিমি নাক মুছতে মুছতে বলল, আমি তখন কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন কোন কষ্ট নেই। আমার জীবনটাই কষ্টের। ইরা আপা না বাঁচলে আমি মরেই যাব। প্লিজ ভাইয়া, আপনি কিছু একটা করুন। রিমি, আমি তো পথঘাট কিছু চিনি না। এখান থেকে বের হওয়ার রাস্তা কি? নাফিজ, নিচে একটা নৌকা আছে। সম্ভবত ওরা ওটাকে ফুটোফাটা করে রেখেছে। ওটা ছাড়া শুকনো অবস্থায় যাওয়া সম্ভব না। আর গেলে পানিতে হেঁটে যেতে হবে। পানি খুব কম, পায়ের হাঁটু পর্যন্ত। রিমি, ওকে আমি দেখতেছি, বলে নিচের দিকে গেলাম। দেখি নৌকাটা আস্ত নেই, নিচের তক্তা ভেঙে ছুঁড়ে ফেলছে। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ওর পেটটা ভালো করে বেঁধে নিলাম। রক্ত বের হতেই লাগলো। রিমিকে বললাম, চলো, পানিতে হেঁটেই যাব। রাস্তা কত দূর? বেশি দূর না, 5-10 মিনিট লাগবে। ঠিক আছে, তুমি সামনে চলো, আমি পিছনে আসতেছি। রিমি আমার রাহবার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। পানিতে নামার পর দেখলাম প্রায় মাথা পর্যন্ত পানি। একা মানুষের হাঁটতেই কষ্ট হয়, তার মধ্যে এখন আমার কোলে একজন। হাঁটতে একটু কষ্টই হচ্ছে, তবু কষ্ট করে হেঁটে পানিপথ পাড়ি দিলাম। শামুকে আমার পা কেটে গিয়েছে। রাস্তায় উঠে একটা রিক্সা নিয়ে হাসপাতালে চলে গেলাম। একটা হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলল, সরি স্যার, আমরা তার চিকিৎসা করতে পারবো না। গুলি খাওয়া রোগী এখানে চিকিৎসা করলে পুলিশের ঝামেলা হতে পারে, তাই আমরা দুঃখিত। বেটার কথা শুনে মন চাইছে জোরে একটা থাপ্পড় মারি, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে ওখান থেকে চলে আসলাম। আরেকটা হাসপাতালে যাওয়ার পর বলল, ওর মা বাবা অথবা স্বামীকে ছাড়া আমরা তার চিকিৎসা করতে পারবো না। আমাদের জিজ্ঞেস করলে ফ্রেন্ড বলেছিলাম, কিন্তু তাতে কোন কাজ হলো না। ওখান থেকে ফিরিয়ে দিলে আরেকটা হাসপাতালে গেলাম। সেখানে ঢোকার আগেই রিমি বলল, ভাইয়া, এখানেও হয়তো ওরকম কথা বলবে। মা বাবা স্বামী ছাড়া হয়তো অপারেশন করবে না। আর অপারেশন না করলে তো ইরা আপা বাঁচবে না। বলেই আবারও কেঁদে দিল। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। রিমি কি যেন একটু ভেবে বলল, ভাইয়া, আপনি ওর হাজবেন্ড হয়ে অপারেশনের সিগনেচারটা দিন প্লিজ। ওর বাবা মাকে আমি চিনি না। এখন তাদের খোঁজাও সম্ভব না। প্লিজ ভাইয়া, এই একটা মাত্র উপায় আছে। রিমির কথা শুনে হ্যাং হওয়ার মতন অবস্থা। আমি হাজবেন্ড দাবি করব? এটা কি করে হয়? আমি রিমিকে না বলে দিলাম। রিমি কান্না বাড়িয়ে দিল। আমার পা ধরতে যাবে, অমনি আমি ওর হাত ধরে বললাম, এ কি করছো রিমি? ভাইয়া প্লিজ, শুধু ওর হাজবেন্ড হয়ে সিগনেচারটা দিয়ে অপারেশন করার সুযোগটা করে দিন। আমি তো আর সত্যি সত্যি হাজবেন্ড হতে বলছি না। এখানে নাম মাত্র হাজবেন্ড থাকবেন। বিপদের সময় এটা না করেও তো কোনো উপায় নেই। আমি আপনার ছোট বোনের মতন, আমার কথাটা রাখবেন না? কথাটা বলেই রিমি কাঁদতে লাগলো। বোনের দোহাই দেয়াতে কথাটা ফেলতে পারলাম না। হাসপাতালে হাজবেন্ড হয়ে সিগনেচারটা দিয়ে দিলাম। একটা সিগনেচার দিতে যে এরকম হাত কাঁপে, সেটাই প্রথম অনুভব করলাম।
আমি হাসপাতালের বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছি। নিজেকে কেমন যেন উন্মাদ উন্মাদ লাগছে। আমার প্যান্ট পানিতে ভিজে গেছে, গেঞ্জিতে রক্ত জড়িয়ে আছে। একা একা বসে আছি। রিমি অপারেশন থিয়েটারের সামনে বারবার ঘুরঘুর করছে। মেয়েটার শান্ত নেই। কখনো কখনো দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে রাখে, কখনো কখনো হাঁটাহাঁটি করছে, আবার কখনো কখনো মাথা চুলকাচ্ছে। মেয়েটার বয়সী বা কত হবে? 19-20 এরকমই হবে। এতটুক বয়সেই নিজের জীবনটাকে মাফিয়ার সাথে জড়িয়ে নিয়েছে। কত সুন্দর একটা মেয়ে এই কাজের উপর আছে। জিনিসটা একদম বেমানান। আমি রিমিকে ডাক দিলাম। রিমি, এদিকে আসো। আমার ডাক শুনে রিমি চলে আসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আমার ফোনটা কোথায়? নাফিজ, বলতে পারি না ভাই, আপনার ফোন তো আমরা ধরিনি। রিমি, ওহ, কেন তোমরা যখন আমাকে তুলে এনেছো তখন কি আমার সাথে কোন ফোন ছিল না? না, আপনার কাছে তখন শুধু একটা কাগজের কলম ছিল। এছাড়া আর কিছুই ছিল না। রিমি, ওহ আচ্ছা, আমি তাহলে আমার মেসে ফিরে যাই, কি বলো? জামা কাপড় তো নষ্ট হয়ে গেছে, গোসল করে একটু পরিপাটি হয়ে আসি। নাফিজ, আপনার মেস এখান থেকে কত দূর? রিমি, বেশি দূর না, 15-20 মিনিট লাগবে। ওহ আচ্ছা। মেসে যাওয়ার কথা শুনে রিমির মুখটা কেমন যেন হয়ে গেল। মেয়েটা একা একা কি করবে তাই হয়তো ভাবছে। আমারও উচিত তাকে একা একা না রাখা। সাথে টাকা পয়সা নেই, কখন কি প্রয়োজন হয়ে যায় বলা তো যায় না। আমি রিমিকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে কি কোন ফোন আছে? থাকলে দাও তো, আমার ফ্রেন্ডকে একটা ফোন করে আসতে বলি। না, আমার কাছে কোন ফোন নেই। ওহ আচ্ছা, ঠিক আছে, দেখি কারো ফোন দিয়ে একটা ফোন করতে পারি কিনা। ফোন করতে পারলে ভালো হতো, কষ্ট করে মেসেজ যেতে হতো না। ঠিক আছে, আপনি ফোন করুন, আমি ওদিকটা দেখছি। রিমি অপারেশন থিয়েটারের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আমি চুপচাপ বসে আছি। কোন লোক পেলে তার ফোন দিয়ে একটা ফোন করতে হবে। কারো আসার অপেক্ষা করতে লাগলাম। দেখলাম একটা নার্স আসতেছে, হাতে একটা স্মার্টফোন। আমি তাকে ডাক দিলাম, এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি? আমার কথা শুনে নার্সটা মনে হয় রেগে গেছে। মনে হচ্ছে যেন তার খুব তাড়া আছে। আমি তাকে আটকিয়ে ডিস্টার্ব করলাম। তিনি রাগান্বিত ভাব নিয়ে বললেন, কি কথা বলবেন দ্রুত বলুন। আসলে আমার একটা ফোন করার দরকার ছিল। আমার সাথে মোবাইল ফোন নেই। আপনার ফোনে কি ব্যালেন্স আছে? 1 মিনিট কথা বলতে পারি? ফোনে ব্যালেন্স আছে, কিন্তু কথা বলতে দিতে পারবো না। ছেলেদের বিশ্বাস নেই, তাই আই এম সরি। কথাটা বলেই নার্সটা হনহন করে চলে গেল। আমার বুঝতে বাকি রইল না যে মেয়েটার ফোনে 4 আনা পয়সা নেই। মেয়েদের ফোনে সহজে টাকা পয়সা থাকে না। সে কথাটা উনি সহজে স্বীকার করবে না দেখে ছেলেদের প্রতি বিশ্বাস নেই কথাটা বলে চলে গেল। তার একটা বয়ফ্রেন্ড থাকা দরকার ছিল, তাহলে ফোনে টাকা পয়সা ভরে দিত। মনে হয় এমনও হতে পারে তাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই ফোনে টাকা নেই। থাকা তো ভাবার সময় আমার নেই। দেখি কোন ছেলেকে পাওয়া যায় কিনা, তাহলে তার থেকেই হেল্পটা নিব। ছেলেদের মন উদার, সহজে ফোন দিয়ে দিবে। একটা ডাক্তার আসছিল, মধ্যবয়স্ক। আমাকে দেখে বলল, কি বাবা, কোন সমস্যা? একটু ছোট সমস্যা, একটা ফোন করার দরকার ছিল। লজ্জিত ভঙ্গিতে কথাটা বললাম। ওহ আচ্ছা, এটা কোন সমস্যা হলো? নিউ কথা বলো। তিনি ফোনটা এগিয়ে দিলেন। আমি তার সামনেই আমার বন্ধু রাজকে ফোন দিলাম। রিং বাজার সাথে সাথেই ফোন রিসিভ করলো এবং সালাম দিয়ে বলতে লাগলো, হ্যালো, কে নাফিজ? আমি ওর কথায় অবাক হলাম। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আরও চট করেই বলে ফেললো, কে নাফিজ? হ্যাঁ দোস্ত, আমি নাফিজ। কেমন আছিস? ভালো থাকি কি করে বল? দুদিন ধরে তোর কোন খোঁজ নেই। টেনশনে সবার মাথা উলিয়ে যাচ্ছে। কই আছিস এখন? রাজ, দোস্ত, আমি ইউএস মডেল হাসপাতালে আছি। তুই একটু আসতে পারবি? নাফিজ, তোর কথা কি কখনো ফেলছি? তুই হাসপাতালে কেন? তোর কিছু হয়নি তো? দোস্ত টেনশন নিস না, তুই হাসপাতালে চলে আয়। আর আমার ফোনটা কি রুমে? হ্যাঁ, তোর ফোন রুমে আছে, কিন্তু তুই উদ্ধার তাই সবাই টেনশন করছি। তোর ফোনেও পাইনি তাই আর কি। শোন,
তুই আমার ফোনটা আর আমার এক সেট জামা কাপড় নিয়ে আয়, পারলে কিছু টাকা নিয়ে আসিস। ওকে, আমি 1 ঘন্টার ভিতরেই আসতেছি। ওকে। ফোনটা কেটে ডাক্তারকে ফোনটা দিলাম এবং একটা ধন্যবাদ দিলাম। তিনি হাসি মুখে বললেন, ধন্যবাদ দেওয়ার কি আছে বাবা, তোমার দরকার হয়েছে তাই ফোন করেছো, মানুষের বিপদ তো হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তুমি হাসপাতালে আসছো কি জন্য? কি বলবো বুঝতেছি না। যদি বলি ইরার গুলি লেগেছে তাহলে হয়তো তিনি খারাপ ভাবতে পারেন, তাই তাকে বললাম। আমার একটা বোন অ্যাক্সিডেন্ট করেছে, তাকে নিয়ে আসছি। কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আসলে হয়েছে কি, ও একটু রাগী টাইপের, ওরে বাসায় লোক কি যেন একটু বলছে, তাই একটা ফল কাটার ছুরি দিয়ে পেট ফুটো করে ফেলছে। ওহ মাই গড, কি বলো এসব? জি আঙ্কেল, আমার বোনের জন্য দোয়া করিয়েন। ঠিক আছে বাবা, টেনশন করিও না, সব ঠিক হয়ে যাবে। আমি এখানে আছি, কোন কিছুর প্রয়োজন হলে বলবা, হেল্প করব। আমার চেম্বার 2য় তলার 35 নম্বর রুম। ঠিক আছে আঙ্কেল। ডাক্তার সাহেব চলে গেলেন। তার নাম জানা হলো না, আমার নামও তিনি জানেন না। ভদ্রলোকের ব্যবহারে মুগ্ধ হলাম। ছেলেদের কষ্ট ছেলেরাই বুঝবে, মেয়েরা সহজে বুঝে না। আমি মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে রইলাম। স্পষ্ট শুনতে পেলাম কানের কাছে মাছি বনবন করছে, এরা কাটাছেঁড়া, রক্ততপ্ত পচা গান্ধা দেখলেই ঘ্রাণ পেয়ে যায়। আমার সাথে যে রক্তটাই আমাকে বিরক্ত করতে চলে আসছে, খুব বিরক্ত করছে, মন চায় ধরে আছাড় দেই, বেয়াদব মাছি। আমি মাথা তুললাম না, দেখি মাছি কত নির্যাতন করতে পারে। কিছুক্ষণ পরে কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি রাজার গুরু উসমান দাঁড়িয়ে আছে। আমার মলিন মুখটা দেখে রাজ বলল, এভাবে বসে আছিস কেন? আর তোর শরীরে এই অবস্থা কেন? রক্ত কিসের? রাজ, আরে নাফিজ, এত রক্ত এলো কোত্থেকে? অ্যাক্সিডেন্ট করেছো নাকি? উসমান, দোস্ত, বস এখানে, পরে তোরে সব বলবো। নাফিজ, বসবো কোথায়? একটা মাত্রই তো চেয়ার। রাজ, ওহ, তোরা তাহলে এখানে থাক, আমি একটু গোসল করব, দেখতেই তো পাচ্ছিস শরীরের কি অবস্থা। নাফিজ, গোসল করবি কোথায়? এখানে কি গোসল করার জায়গা আছে নাকি? রাজ, সমস্যা নেই, একটা ব্যবস্থা হবে। আমি কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে সেই ডাক্তারের রুমের দিকে গেলাম। দেখি তিনি চেম্বারে বসে আছে, আমাকে দেখে বের হয়ে এলেন এবং আস্তে করে বললেন, কোন সমস্যা? একটু গোসল করার দরকার ছিল, কোথায় কি করব বুঝতেছি না। ওহ, এক কাজ করো, তুমি আমার বাথরুমে ঢুকে যাও, সেখানে সাবান শ্যাম্পু আছে, গোসল করে আসো। ডাক্তার, থ্যাংক ইউ স্যার। আমি তার বাথরুমে ঢুকে সুন্দর করে গোসল সেরে নিলাম। ডাক্তারের রুমের উপরে দেখলাম সাইনবোর্ড লাগানো, তার নাম দা লতিফ। আমি নিচে নেমে এলাম। বুড়ু উসমান আর রাজ দুজনেই আমার জন্য অপেক্ষা করছে। বুড়ু উসমান আমার ক্লাসমেট, তাকে আমি গুরু বলি। আমার দেখা দেখি আরো অনেকেই গুরু বলেন। উসমান দিয়ে যখন গুরু বলা হয় তখন তার ভিতর গুরু গুরু একটা ভাব চলে আসে। বড়দের মতন তুমি করে কথা বলবে, আর সব সময় আপনি শব্দটাই ব্যবহার করবে। তিনি একজন ক্যালিগ্রাফার, অনেক সুন্দর করে আরবি বাংলা ক্যালিগ্রাফি করে থাকেন। একবার বলেছিল আনিফার জন্য একটা ক্যালিগ্রাফি করে দিবে, এখনো যেহেতু আমার মেয়েটা দুনিয়াতেই এসেছে তাই করে দেননি। আমি তো বিয়ে করলাম না, মেয়ে আসবে কোত্থেকে? রিমিকে দেখলাম পাগলের মতন ছুটাছুটি করছে, আমাকে দেখে যেন প্রাণ খুঁজে পেলেন। আমার সামনে দৌড়ে এসেই বলতে লাগলেন, ভাইয়া আপনি কই ছিলেন? আপনাকে সেই কখন থেকে খুঁজছি। আমি ভাবলাম হয়তো আমাদের ফেলে চলে গেছেন। রিমি, গোসল করতে গেছিলাম, আমার ফ্রেন্ডরা আসে। নাফিজ, ওহ, যাক ভালো হলো, এখন কজন লোক তো পাশে পেলাম। রিমি, ইরার কি অবস্থা? অপারেশন হয়েছে? এখনো শেষ হয়নি, জানি না কখন শেষ হয়। আমার প্রচুর কান্না পাচ্ছে, মনে হয় আমি পাগল হয়ে যাব। রিমি, আমাদের দুজনের কথা বলতে দেখে রাজার গুরু উসমান চলে আসলো এবং আমাকে বলল, দোস্ত এই মেয়েটাকে? রাজ, ইনি আমার একটা বোন, ওর বোনের গুলি লেগেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে আসি। নাফিজ, কি বলিস এসব?
গুলি লাগলো কি করে? রাজ, ওর আপুরে তো চিনিস, তিনি এসব নিয়েই খেলতে পছন্দ করে। নাফিজ, ওনার আপুরে আমরা চিনব কি করে? উসমান, ওর আপুর নাম সুলতানা আফরিন ইরা। ইরাবতী এবার চিনছিস? নাফিজ, সর্বনাশ কি বলিস এসব? ওর আপুর নাম শুনেছি, কখনো দেখিনি। আর আজ তুই কিনা সেই ইরাকে নিয়ে হাসপাতালে আসছিস? এই দোস্ত, তুই কি মাফিয়ার দলে যোগ দিলি নাকি? রাজ, আরে না, কেসটা এখনো আমি ক্লিয়ার না, তোরে পরে সব বলবো। এখন আপাতত দোয়া পড়তে থাক। দেখতো বাজে কয়টা? দুপুর 2:30। রাজ, ওরে আল্লাহ, বলিস কি, এত সময় চলে গেল? নাফিজ, নাফিজ, তোরা কিছু খাইছিস? উসমান, না গুরু, এখনো কিছু পেটে ঢুকেনি। এই তোর গরুট্রু বাদ দে, এখন ফাজলামি করিস না। আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসতেছি, তোরা এখানে থাক। উসমান, গুরু উসমান নাস্তা আনতে চলে গেল। রিমি রুমাল দিয়ে ঘাম মুছে নিলেন। কিছুক্ষণ পরে ইরাকে অপারেশনের রুম থেকে বের করে একটা রুমে নেওয়া হলো, এবং এক ডাক্তার আমাদের কাছে এসে বলল, রোগীর হাজবেন্ড কে? ডাক্তারের কথা শুনে লজ্জা পেলাম। পাশে আমার বন্ধু, এখন নিজেকে কি করে হাজবেন্ড বলে পরিচয় দেই? তবু কি করার, সিগনেচার তো করিয়ে দিচ্ছি স্বামী হিসেবে। তাই আমি হাত উঠিয়ে বললাম, জি স্যার, আমি তার স্বামী। কোন সমস্যা? না, কোন সমস্যা না, আপনি একটু আমার সাথে আসুন। আমাকে ইরার রুমে নিয়ে গেল এবং কিছু ঔষধের নাম লিখে দিলেন ঔষধ কিনে আনার জন্য। ইরার জ্ঞান এখনো ফিরেনি, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। আর আমাকে বললেন শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরছে। আমরা তো ভেবেছিলাম কি না কি হয়ে যায়। আল্লাহর রহমতে তেমন কোন সমস্যা হয়নি। আপনি ঔষধগুলো এনে তাকে খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়ানোর ব্যবস্থা করুন। আর কখনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। কথাটা বলেই ডাক্তার চলে গেল। আমি রুমে দাঁড়িয়ে ইরার দিকে তাকিয়েছিলাম। ইস, মেয়েটার কি অবস্থা, যে কিনা সারাক্ষণ মানুষের আতঙ্ক হয়ে থাকে। আর সে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে। দেখে খুব মায়া লাগলো। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে। রিমি এবং রাজ রুমে প্রবেশ করলো। রিমি ইরার পাশে গিয়ে বসলো, আর রাজ একটা চেয়ারে বসেছে। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম তানহা ফোন করেছে। ও মাই গড, এর আগেও 120 বার ফোন দিয়েছিল, কেউ রিসিভ করেনি। এখন 121 নম্বর ফোন। আমি ফোনটা সাইলেন্ট করে রুম থেকে বের হয়ে এলাম। আজ আর রক্ষা নেই। এতবার ফোন করার পরে যেহেতু রিসিভ করা হয়নি, এখন রিসিভ করলে যে কি পরিমাণ বকা শুনতে হবে আল্লাহই ভালো জানে। আমি দোয়া ইউনুস পড়তে পড়তে ফোনটা রিসিভ করলাম। কি খবর তানহা, কেমন আছো? নাফিজ, কে রাখে কার খোঁজ? আপনাকে আমি কতবার ফোন দিয়েই যাচ্ছি, ফোন রিসিভ করেন না কেন? তানহা, আমার কাছে তো ফোনই ছিল না, তাহলে তোমার ফোন রিসিভ করবো কিভাবে? নাফিজ, দেখেন, একদম নেকামি করবেন না। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, বুঝলেন? তানহা, সেটা তো অবশ্যই। আমাকে না চিনলে কাকে চিনবে বলো? শত হলেও তোমার ভবিষ্যতের হাজবেন্ড বলে কথা। নাফিজ, চুপ পপ, একদম কথা বলবেন না। আমাকে এত ইগনোর করেন কেন? আমি কি আপনাকে খুব বিরক্ত করি নাকি? একটু কথা বলার জন্য ফোন দিয়ে রিসিভ করলেই কি হয়? এত অবহেলা করেন কেন বলুন? যেদিন আপনার জীবন থেকে আমি হারিয়ে যাব সেদিন বুঝবেন আপনি কি হারালেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। কথাটা বলে তানহা নাক টানতে লাগলো। বুঝলাম বেচারি কান্না করছে। দুদিন ধরে আমাকে এক নাগাড়ে ফোন দিয়ে যাচ্ছে। আমার কাছে ফোন ছিল না দেখে রিসিভ করতে পারিনি। আমার বন্ধুগুলো ফোনটা রিসিভ করে ওরে খবরটা দেয়নি যে আমাকে পাওয়া যাচ্ছে না। কান্না করাটাই স্বাভাবিক, মেয়েদের মন বলে কথা। আমি তানহার কান্নার শব্দ শুনে বললাম, কি হলো তানহা, কান্না করতেছো কেন? আমার মন চাইছে তাই কান্না করছি। আপনি শুনে কি করবেন? তানহা, আরে পাগলি, এভাবে কাঁদলে কি হবে? ঘটনা কি হয়েছে সেটা তো আগে শুনো, পরে না হয় রাগ করে থেকো। নাফিজ, আপনার কোন কথাই শুনবো না। ভালো থাকবেন, আর আপনাকে ডিস্টার্ব করবো না। টুটুটুট। কথাটা শেষ করেই তানহা ফোন কেটে দিল। মেয়েটা আসলেই পাগলি, এবার ক্লাস 10-এ পড়ে। আমাকে নাকি অনেক লাভ করে। ওর সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল চলুন আপনাদেরকে ঘটনাটা বলি।
একবার ওদের বাড়িতে পানি খেতে গেছিলাম, তখন দেখেছিলাম তানহা বাড়ির উঠানে বসে বসে বাচ্চাদের নিয়ে গান গাইতেছে। আমাকে দেখে চুপ হয়ে গেল এবং কিছুটা লজ্জাও পেল। তারপর আমি তানহাকে বলেছিলাম, আপু, আমাকে একটু পানি খাওয়াবে? আমি পিপাসিত, যদি এক গ্লাস পানি পান করাতে ভালো হতো। আমার কথা শেষ হওয়া মাত্রই তানহা ঘরে চলে গেল। তারপর একটা গ্লাসে করে পানি নিয়ে আসলো। আমি পানি খেলাম। পানি খাওয়ার পরে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে সেখান থেকে বিদেয় হলাম। বাসায় এসে আমার মানিব্যাগটা খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। মানিব্যাগে তেমন কিছুই ছিল না। একটা 4 আনার পয়সা ছিল শুধু। টাকা পয়সা ইদানিং বিকাশেই রাখি, যখন যেখানে গিয়ে টাকা পড়ে যায় সেখান থেকে টাকা তুলে নেই। তাই বেশি চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর 20-30 মিনিট পরে একটা ফোন আসলো। অচেনা নাম্বার দেখে প্রথমে রিসিভ না করে ঘুমানোর চেষ্টা করলাম। পরপর দুবার ফোন করার পরে আমি রিসিভ করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসল, আসসালামু আলাইকুম। আপনি কি নাফির ভাই বলছেন? জি, আমি নাফির বলছি। আপনি কে? আমাকে চিনবেন না, আমার নাম তানহা। ও আচ্ছা, তানহা নামে তো কাউরে চিনি না। আমি তো আগেই বলেছি, আপনি আমাকে চিনবেন না, আমার নাম তানহা। তাই তো কথা। জি তানহা আপু, বলেন কি জন্য ফোন করেছেন? আপনার কি কোন মানিব্যাগ হারিয়েছে? মিথ্যা বলবেন না, মিথ্যা বলো মহাপাপ। জি, আমার একটা মানিব্যাগ হারিয়েছে। মানিব্যাগের ভিতরে একটা 4 আনার কয়েল ছিল, আর আমার একটা ফোন নম্বর আর একটা সিম কার্ড ছিল। রাইট। আপনার মানিব্যাগটা আগামীকাল এসে নিয়ে যাবেন। কোত্থেকে এসে নিয়ে যাব? ঠিকানা তো দিন। আজ আপনি যে বাসায় পানি খেতে আসছিলেন সেই বাসার মানিব্যাগটা রেখে গেছিলেন। আমি সেটা পেয়েছি। ভাগ্য ভালো ভিতরে আপনার নাম্বারটা ছিল, তাই ফোন দিয়ে জানালাম। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানিব্যাগ হারালে হারায় তো কোন সমস্যা ছিল না, কিন্তু আমার 4 আনা পয়সা যেন না হারায় এটাই কামনা করি। আমার কথা শুনে হয়তো তানহা অবাক হলো। তিনি কৌতূহলী হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, 4 আনা পয়সার সাথে আপনার কি সম্পর্ক? এটা হারালে কোন সমস্যা? এটা অনেক বড় একটা কাহিনী, আর এখানেই থাক। আগামীকাল এসে মানিব্যাগটা নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ঘটনাটা বলবেন ততক্ষণ পর্যন্ত মানিব্যাগ দিচ্ছি না। টুট টুট টুট। এটুকু বলেই ফোনটা কেটে দিল। এরপর থেকে প্রতিদিন সে ফোন দিত, কথা হতো। 4 আনার ঘটনাটা আজও তানহাকে বলা হয়নি, অথচ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। 4 আনার রহস্যটা যতদিন না বলবো ততদিন হয়তো কথাটা ঠিকমতো হবে। 4 আনার ঘটনাটা বললে তো সবই শেষ, কথা বলার টপিকটাই ইন্তেকাল করবে। আমি ফোন রেখে তানহাকে একটা মেসেজ পাঠালাম, ওহে প্রিয়, আমি আজ 2 দিন ধরে খুবই অসুস্থ। ইউএস মডেল হাসপাতালে আছি। যদি দেখতে চাও তাহলে চলে এসো। ইতি তোমারই 4 আনাওয়ালা নাফিজ। মেসেজটা পাঠিয়েই আমি ইরার কাছে চলে গেলাম। রিমি ইরার পাশে বসে আছে। রাজ চেয়ারে বসে বসে গেম খেলছে। ছেলেটার গেমসের নেশা কখনো যাবে না বলে মনে হয়। একটু সুযোগ পেলেই গেম খেলবে। এই তো সেদিন ওরে নিয়ে ঘুরতে গেলাম। গুরু উসমান টাটকা গরম গরম সিঙ্গারা ভাজা খাওয়ালো। সিঙ্গারা খাওয়ার পরে ইরাজের বাথরুম চাপলো। পাবলিক টয়লেটে গিয়ে সিরিয়াল ধরছে। 4-5 জনের লম্বা সিরিয়াল। রাত দেখলাম সিরিয়াল থেকে বের হয়ে পাশে একটা বেঞ্চিতে বসে বসে গেম খেলছে। আমি ওরে বললাম, কিরে বাথরুম করা হয়ে গেল? রাত একটা ফিক করে হেসে দিয়ে বলল, দোস্ত দেখতেই তো পাচ্ছিস কত বড় লম্বা সিরিয়াল। তাই ভাবলাম এই সুযোগে একটু গেম খেলে নেই। আমি ওর কথা শুনে কান টান দিয়ে সেখান থেকে চলে আসি। আজ হাসপাতালে বসে রাত গেম খেলছে। আমাকে দেখে ফোনটা বন্ধ করে পাশে এসে দাঁড়ালো এবং বলল, দোস্ত, তুই এই কামরা কেমন করলি বল? কি করছি? এই যে ইরারে বিয়ে করে ফেললি, আমারে একটু জানালিও না। আমরা এতই পর হয়ে গেলাম। রাজ, আরে বেডা রাগ করিস না। এখন তো বিয়ে করিনি। হাসপাতালে রোগীর গার্জিয়ান নেই দেখে স্বামী সেজে একটা সিগনেচার দিয়েছি মাত্র। তা না হলে মেয়েটার কোথাও চিকিৎসা করানো যেত না। ও আচ্ছা, আমি ভাবলাম সত্যি সত্যি বিয়ে করে ফেলছিস। আমি ইরার পাশে দাঁড়িয়ে রইলাম। ইরার জ্ঞান ফিরছে। চারদিকে শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বলছে না। রিমি আপা আপা বলেই যাচ্ছে, কিন্তু ইরা মুখ খুলে কিছুই বলছে না। গুরু উসমান ডাক্তারকে জানালো যে ইরার জ্ঞান ফিরছে। কোত্থেকে যেন একটা নার্স রুমে ঢুকে বলতে লাগলো, বের হন,
রুম থেকে এখনই সবাই বের হন, এখানে কেউই থাকতে পারবে না। আমি নার্সটার দিকে তাকালাম, দেখলাম সেই হেলে দুলে আসা নার্সটা, যার কাছে আমি ফোন চেয়েছিলাম। তার কথায় সবাই রুম থেকে বের হয়ে গেল, শুধু আমি রুমে থেকে গেলাম। নার্সরা ইরার পাশে এসে ইরাকে দেখে নিলেন। তারপর আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, চোখ থেকে চশমাটা খুলে বলতে লাগলেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে না বললাম আমি ছেলেদের কাউরে বিশ্বাস করি না, তাই ফোন দিতে পারবো না। সেই থেকে এখনো আমার পিছনে লেগে আছেন? নার্স। আস্তাগফিরুল্লাহ। নার্সটা বলে কি? আমি নাকি ওনার পিছু লাগছি? কত বড় শয়তান মহিলা, এর একটা শায়েস্তা করতে হবে। ইরার দিকে তাকিয়ে দেখলাম ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু ভয়ও পেলাম। এখনই সুযোগ নার্সকে একটা ভয় দেখানোর। একটু কেশে তেশে গলাটা পরিষ্কার করে নিলাম এবং নার্সটার দিকে তাকিয়ে আসতে নরম স্বরে বললাম, ম্যাডাম, আমি একজন সিআইডির লোক। এই যে মেয়েটাকে দেখছেন তার প্রতি নজর রাখা হচ্ছে, এমনকি হাসপাতালের প্রতিটা নার্স, ডাক্তার কখন কি করছে তার খবরও আমি রাখছি। আপনাকে কথাটা বলতে চাইছিলাম না, তবু আপনার কথা শুনে বলতে হলো। আমি পকেট থেকে ফোনটা বের করে হুদাই কানে ধরে বলতে লাগলাম, হ্যালো স্যার, আমি ইউএস মডেল হাসপাতালের প্রতিটা নার্স, ডাক্তার এবং ইরার সমস্ত রিপোর্ট সংগ্রহণ করেছি। এ কখন তার সাথে কথা বলে, এই ডিউটি বাদ দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, সবকিছু রিপোর্ট সংগ্রহ করেছি। আপনাকে আমি মেইল করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। নার্সরাও আমার পিছনে পিছনে ছুটছে আর বলছে, প্লিজ স্যার, এবারের মতন ক্ষমা করুন, আর কখনো ডিউটি ফেলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব না। প্লিজ স্যার, রহম করুন। ঝড়ে বক মোড়ে ফকিরের কেরামতি বাইরে। আহা, যেখানে আমাকে ফাঁসাতে চাইছে সেখানে উল্টো আমি সিআইডি সেজে ভয় দেখাচ্ছি। এই সিআইডির ডিউটিটা অনেকদিন ধরে রাখতে হবে, তাহলে আর কেউ আমার সামনে মাস্তানি করার সুযোগ পাবে না। লে হালুয়া। হাসপাতালে 3 দিন কেটে গেল। ইরা এখন পুরোপুরি সুস্থ। হাসপাতালে থেকে রিলিজ দিলে ইরাকে নিয়ে হাসপাতাল থেকে বের হলাম। এখন যাব কোথায় সেটাই বুঝতে পারছি না। আমি ইরার দিকে তাকিয়ে বললাম, আমরা এখন যাব কোথায়? তোমার বাসা এখান থেকে কত দূর? নাফিজ। আমার কথা শুনে ইরা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি পড়ল। ইরা ওড়না দিয়ে চোখ মুছে নিলেন। তারপর বলতে লাগলেন, একদিন আমার সবই ছিল, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। আমার জন্যই আজ তারা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। আমি একটা খারাপ মেয়ে। কথাটা বলেই ইরা আবারও কেঁদে দিল। আমি ওর এই কথা শুনে জিজ্ঞেস করলাম, তোমাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে, জানতে পারি কি? এই যে, আমি কলেজে থাকাকালীন বন্ধুদের সাথে আড্ডা দিতাম। আমার দাদা ছিল বড় মাপের একজন গুন্ডা। তার মৃত্যু চোখের সামনে দেখে আমি সহ্য করতে পারিনি। পরে এই বাজে পথটা বেছে নিলাম। ফ্রেন্ডে নিয়ে আড্ডায় যেতাম, রাত করে বাড়িতে ফিরতাম। পাড়াপড়শি আমার নামে অনেক কটু কথা বলতো মা বাবাকে। পরে তারা আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে আমিও তখন বাসা থেকে বের হয়ে আসি। তারপর এই পথেই কাটিয়ে দিচ্ছি আজ 3 বছর ধরে। ইরা। ও আচ্ছা, তোমার বাবা মা এখন কোথায় থাকে তোমার জানা আছে কি? নাফিজ। জানি, তারা এখন ময়মনসিংহে থাকে। আমার বাসা আগে ঢাকাতে ছিল। আমাকে বের করে দেওয়ার কিছুদিন পরেই ওনারা এখান থেকে চলে যায়। আমিও খোঁজাখুঁজি করে বাসার ঠিকানাটা বের করছি, কিন্তু কখনো বাসায় যাইনি। কেন যাব? আমি যে একটা খারাপ মেয়ে। কথাটা বলেই ইরা ফুপিয়ে কাঁদতে লাগলো। বুঝলাম মেয়েটার মনে অনেক কষ্ট। সে হয়তো সৎপথে ফিরে আসতে চায়, মা বাবার কাছে ফিরে যেতে চায়, কিন্তু পারছে না। আমি ইরাকে বললাম, দেখো ইরা, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমাদের ছোট্ট একটা জীবন, এই জীবনে আমরা অনেক ভুলভ্রান্তি করে থাকি। দুনিয়ার মোহে পড়ে আমরা কত কিছুই না করে ফেলি। শয়তানের ধোঁকায় পড়ে হাজারো পাপাচার করে ফেলি। আমরা যদি এসব পথ থেকে বের হয়ে সৎ পথে ফিরে আসি তাহলে কতই না ভালো হবে। আল্লাহ অনেক দয়ালু, তিনি তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন।
তুমি যে ভুল করেছো, এখন ওসব ছেড়ে সৎ পথে ফিরে আসো। আমাকে কেনই বা বন্দি করেছিলে সেটা এখন আর শুনতে চাই না। যা ঘটার পিছনে ঘটে গেছে, এখন সবকিছু বাদ দিয়ে তওবা করো। একজন দিনদার পরেজগার নারী হওয়ার চেষ্টা করো। এই বাজে পথে যতদিন থাকবে লোকের খারাপ বলবে। তাই তোমাকে সৎ পথে ফিরে আসার আহ্বান করছি। আমার কথা শুনে ইরার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে বললেন, আমি আমার ভুল আগেই বুঝতে পারছি, কিন্তু এই পথ থেকে ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আজ আপনার কথায় বুঝলাম এখন আর অসৎ পথে চলবো না। একজন আদর্শ নারী হওয়ার চেষ্টা করব। তারপর বাবা মার কাছে ফিরে যাব। ইরা। আমরা ওখান থেকে তানহাদের বাসায় চলে আসলাম। ওখানে ইরা আর রিমিকে রেখে আমরা আমাদের মেসে ফিরে আসলাম। সময় ভালোই চলছে, আমাদের পড়াশোনাও চলছে, পাশাপাশি ছোটখাটো জবও করছি। ইরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে কোথাও বের হলে বোরকা পরিধান করে। রিমিও এখন একজন আদর্শবান নারী হয়েছে। রিমির সাথে আর রাজের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সবাই মিলে ওদের বিয়েটা দিয়ে দিচ্ছি। 2 মাস অতিবাহিত হওয়ার পর ইরাকে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিলাম। তারা নিজের মেয়ের পরিবর্তন দেখে অনেক খুশি হলেন। আমাদেরকেও অনেক আদর করলেন। গুরু উসমান বিয়ের জন্য পাগল হয়েছে, বেচারার কোন গার্লফ্রেন্ড নেই। যদি কোন সিঙ্গেল মেয়ে থেকে থাকে আপনাদের কাছে, তাহলে তার জন্য এক পিস রেখে দিন। তানহা আজ অনেক খুশি। অনেক চেষ্টা সাধনার পর আজ আমাদের বিয়েটা হলো। মেয়েটা বড্ড অভিমানী, কিছু হলেই অভিমান করবে। বাসর ঘরে ঢুকে দেখি তানহা বসে আছে, কত সুন্দর লাল শাড়ি পরেছে। আমি একটা লাঠি নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে এপাশ থেকে ওপাশ হাঁটতে লাগলাম। খাটের নিচেও চোখ দিয়ে খুঁজতে লাগলাম, কোথাও পাচ্ছি না। আমার এরকম কাণ্ড দেখে তানহা বলল, কি রে, তুমি এরকম করে কি খুঁজতেছ? আর তোমার হাতে লাঠি কেন? আমি মাথা থেকে টুপিটা খুলে বললাম। আর বইল না। বাইরে থেকে রুমে ঢুকার সময় ভাবি বলল আজ যেন বিড়াল মারা যায়, তাই বিড়াল খুঁজছি, সালার বিলাই, আজ মেরে ছাড়। কিন্তু খুঁজে পাচ্ছি না। কি করি বলো তো? হা 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 হা। কি হলো, এরকম করে হাসতেছ কেন? আমি বিড়াল খুঁজে পাচ্ছি না। আর তুমি হাসতেছ? সাহস তো কম না। তোমার কাণ্ড দেখে হাসতেছি। তানহা, একদম হাসবা না। দ্রুত খাট থেকে নামো, দুজন মিলেই বিড়াল খুঁজবো। এটা কেমন নিয়ম যে শুধু ছেলেরাই বিড়াল মারবে আর মেয়েরা বসে থাকবে? এটা ঠিক না। তুমিও আসো, বিড়াল খুঁজতে হবে। নাফিজ, আচ্ছা বাবা, ঠিক আছে, আসতেছি। তানহা খাট থেকে নেমে আসলো। দুজন মিলেই বিড়াল খুঁজতে লাগলাম। কোথাও পাচ্ছি না। দোয়া করবেন যেন বিড়ালটা খুঁজে পাই। সমাপ্ত।